আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ক্লাস রুমে। আমরা ধারাবাহিকভাবে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির যে ক্লাসগুলো করছিলাম তার ধারাবাহিকতায় আজকে আমাদের বাংলা লেকচার 13। আলোচনার বিষয় সংখ্যাবাচক শব্দ ও নির্দেশক। ঠিক আছে, অর্থাৎ পদশ্রিত নির্দেশক যেগুলো আছে সেগুলোই। আচ্ছা, আমাদের ক্লাসটি হওয়ার কথা ছিল 9:30টায়, কিন্তু কিছু কারণবশত বা আমার কিছু কাজ ছিল, ক্লাস ছিল, যে কারণে আমি যথাসময়ে উপস্থিত হতে পারিনি। এজন্য দুঃখ প্রকাশ করছি। ঠিক আছে, রাত অনেক গভীর হয়ে গেছে, তারপরে আমরা ক্লাসটি করি। নয়তো ক্লাস জমা পড়ে গেলে আমরা শেষ করতে পারবো না। ওকে, আমরা কে কোথা থেকে দেখছি এবং আমার কথা শুনতে পাচ্ছি কিনা, মানে আমার এই লাইভের কথাগুলো শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানাবো। পাশাপাশি অবশ্যই অবশ্যই ক্লাসটি শেয়ার করবো। ওকে, আচ্ছা। কুমিল্লা থেকে দেখছো জয়িতা আলী পদ্মার। আচ্ছা, মাহফুজুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা অনেকে যুক্ত হয়েছি, আমরা একটু ক্লাসে চলে যাই। আচ্ছা, আমরা প্রথমে পড়ব সংখ্যাবাচক শব্দ। ঠিক আছে, আমরা প্রথমে পড়ব সংখ্যাবাচক শব্দ। ওকে, দেখো আমাদের প্রথমে আছে সংখ্যাবাচক শব্দ। সংখ্যাবাচক শব্দ থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন হবে, মানে ভর্তি পরীক্ষায় প্রশ্ন হয়। ঠিক আছে, আচ্ছা, মানে খুব বেশি হয় না, এখান থেকে প্রশ্ন হয় তবে খুব বেশি হয় না। আচ্ছা, সংখ্যা শব্দের অর্থ কি? সংখ্যা শব্দের অর্থ হলো গণনা বা গণনা দ্বারা লব্ধ জ্ঞান। ঠিক আছে, সংখ্যা শব্দের অর্থ কি? সংখ্যা শব্দের অর্থ হলো গণনা বা গণনা দ্বারা লব্ধ জ্ঞান। ঠিক আছে, যেমন আমরা বলছি 1, 2, 3, 4। ঠিক আছে, এগুলো হচ্ছে কি সংখ্যা। ওকে, সংখ্যা গণনার মূল একক হলো 1। আমরা এই তথ্যটুকু মনে রাখবো যে সংখ্যা গণনার মূল একক কি? মূল একক হলো 1। আচ্ছা, এরপরে আসো সংখ্যা কত প্রকার। সংখ্যা হলো 4 প্রকার। সংখ্যা কত প্রকার? সংখ্যা 4 প্রকার। 4 ধরনের সংখ্যা আছে। 4 ধরনের সংখ্যা কি কি আমরা একটু দেখি। 1 নম্বরে আছে আমাদের অঙ্কবাচক বা সংখ্যাবাচক। আমরা এই জায়গা থেকে একটু ধারণা নিব। আমাদের প্রথমে আছে অঙ্ক বা সংখ্যাবাচক, দ্বিতীয় আছে গণনাবাচক বা পরিমাণবাচক, তৃতীয় নম্বর আছে ক্রম বা পূরণবাচক, 4 নম্বরে হলো তারিখবাচক। অর্থাৎ আমরা যেগুলো লিখি, তাই না, 1, 2, 3, 4, এই সংখ্যায় যেগুলো লিখি না, সংখ্যায়, সেই সংখ্যায় লেখা অঙ্কগুলো হলো আমাদের অঙ্কবাচক বা সংখ্যাবাচক। ঠিক আছে, অর্থাৎ 1, 2, 3, 4 এভাবে যেগুলো লিখি সেগুলো হলো আমাদের অঙ্কবাচক বা সংখ্যাবাচক। এগুলোকে যখন আমরা কথায় লিখি, কিভাবে লিখি? কথায় লিখি। যেমন লিখছি দেখো, এক, 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 দরশুর 2, তরিসুদন্ত 3, এই যে লিখছি না, যখন এইভাবে লিখি তখন সেটা হয়ে যায় গণনা বা পরিমাণবাচক। ঠিক আছে, এরপরে যখন আমরা লিখি প্রথম, দ্বিতীয়, ঠিক আছে, তৃতীয়, এই যে এভাবে যেটা লিখি সেটা হলো আমাদের ক্রম বা পূরণবাচক। আচ্ছা, এরপরে দেখো তারিখবাচক। আমরা যে তারিখবাচক লিখি না, পহেলা, অর্থাৎ লিখি একলা, একলা না, এটা হচ্ছে পহেলা। আমরা লিখি দুইরা, দুইরা না, এটা হচ্ছে দোসরা। তিনরা, অর্থাৎ এটা হচ্ছে তেসরা। এভাবে লিখি চারঠা, অর্থাৎ চৌঠা। ঠিক আছে, এই যে লিখি। এরপরে লিখি পাঁচই, ছয়ই, সাতই। ঠিক আছে, এভাবে লিখি না, এগুলো হলো আমাদের তারিখবাচক সংখ্যা। অর্থাৎ আমরা যে সংখ্যাগুলো দেখছি এগুলো হচ্ছে 4 ধরনের। 4 ধরনের কি কি? অঙ্ক বা সংখ্যাবাচক, আমরা মনে রাখবো অঙ্ক বা সংখ্যাবাচক, তারপরে হলো গণনা বা পরিমাণবাচক, এরপরে হলো ক্রম বা পূরণবাচক, আরেকটি হলো তারিখবাচক। ঠিক আছে, এই কয়েকটা তথ্য আমরা মনে রাখবো। আচ্ছা, এবং এদের স্পেসিফিক যেই ইয়েগুলো আছে, মানে প্রকারভেদ এবং এদের যে উদাহরণ, সেই উদাহরণটা আমি তোমাদের এইখানে লিখে দিলাম। এইভাবে আমরা এগুলো মনে রাখবো। ওকে, এরপরে আসো অঙ্ক বা গণনাবাচক সংখ্যা, যেটা আমি এই মাত্রই বললাম। এই যে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 17, 18, 19, 20, 21, 22, 23, 100, 200। ঠিক আছে,
এই যে তুমি সংখ্যা দিয়ে লিখছো, অর্থাৎ এই যে 0 1 2 3 4 5 6 7 8 9, এই যে 10টা যে সংখ্যা আছে, এই 10টা সংখ্যা দিয়ে তুমি যতগুলোই নাম্বার লিখো, ঠিক আছে, মানে যে অঙ্কটাই তুমি লিখো, যেটাই লিখো না কেন, সেটাই হবে কি আমাদের অঙ্ক বা সংখ্যাবাচক। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো গণনা বা পরিমাণবাচক। এই গণনা বা পরিমাণবাচক একটু লক্ষ্য করো। গণনা বা পরিমাণবাচক যেটা, সেটা কি, সেটা হচ্ছে ওই যে লিখেছি 1 2 3 4 5 6 17 15, দেখো লিখেছি 1 2 3 4 6 8 10 15 20, ঠিক আছে, যেগুলো আমরা কথায় লিখেছি, এ কয়েক দৈর্ঘ্য রসই 2 দৈর্ঘ্য দন্ত 3, এই যে লিখছি না এইগুলো। তারপর দেখো এই যে লিখছি আহ লিখছি কত লিখছি, এই যে এই সংখ্যাটা, এই সংখ্যাটাকে লিখছি কি, লিখছি 3.5, ঠিক আছে, 3.5। দেখো এই সংখ্যাটাকে লিখছি কি, এই সংখ্যাটাকে লিখছি 1.25, কি লিখছি 1.25, এক এক। বা এই যে এই সংখ্যাটাকে কি লিখছি 6.5। এই যে দেখো লিখছি, এগুলো হচ্ছে কি ভগ্নাংশ, ঠিক আছে, এগুলো হলো ভগ্নাংশ, অপূর্ণ সংখ্যা, ঠিক আছে। এই অপূর্ণ সংখ্যাগুলোকে যখন আমরা লিখি, বা যে অপূর্ণ সংখ্যাগুলো আছে, এগুলো হলো কি আমাদের গণনা বা পরিমাণবাচক সংখ্যা, ঠিক আছে। তাহলে গণনা বা পরিমাণবাচক সংখ্যা কোনগুলো হতে পারে? গণনা বা পরিমাণবাচক সংখ্যা হতে পারে 1 2 3 4 6 8 10 15 20, এগুলোকে যখন আমরা কথায় লিখবো, ঠিক আছে, তখন সেগুলো গণনা বা পরিমাণবাচক হবে। আবার যখন ভগ্নাংশ আমরা পাবো, ভগ্নাংশ, তখনও সেইটা আমাদের গণনা বা পরিমাণবাচক হবে। আচ্ছা, এরপরে আসো এককের সমষ্টি, কথাটা ছিল এককের সমষ্টি। আমার আর কি ফার্স্ট একটু টাইপিং, মানে টাইপ করতে যেয়ে লিখতে যেয়ে সমস্যা হয়ে গেছে, মানে বানানে একটু ত্রুটি হয়েছে। বানানে মাঝে মধ্যে একটু ত্রুটি থাকতে পারে, হ্যাঁ, কারণ আমি এগুলো আবার টাইপ করি তো, এগুলো লিখি তো, যে কারণে একটু বানানে ভুল ত্রুটি থেকে যায়। ওকে, রিভিশন দেওয়ার আসলে সময় থাকে না। ওকে, লক্ষ্য করো এককের সমষ্টি। এককের সমষ্টিটা কি, আমরা একটু এককের সমষ্টিটা বুঝি। লক্ষ্য করো, আমি বলছি এককের সমষ্টি। হ্যাঁ, তোমরা যারা ক্লাসে যুক্ত হয়েছে অবশ্যই অবশ্যই ক্লাসটা শেয়ার করবে, অবশ্যই শেয়ার করবে, নিজ দায়িত্বে শেয়ার করবে। নিজ দায়িত্বে ক্লাসটা শেয়ার করে দিবা, কেমন? আচ্ছা, ওকে, লক্ষ্য করো এককের সমষ্টি, অর্থাৎ একক, কোনো একটা একক, সেই একক দিয়ে এককের যোগফল, যোগফল, ঠিক আছে, এককের যোগফল সবসময় আমাদের গণনা বা পরিমাণবাচক সংখ্যা হয়। আচ্ছা, এককের যোগফলটা কেমন? যেমন দেখো সেকেন্ড, সেকেন্ড সময়ের একটা একক, ঠিক আছে, এই এককটা আমরা একটা সেকেন্ড, একটা সেকেন্ড, একটা সেকেন্ড, ঠিক আছে, এভাবে মনে করে যোগ করছি, যোগ করতে করতে এরকম আমরা 60টা সেকেন্ড যোগ করলাম। কয়টা? 60টা সেকেন্ড, ঠিক আছে, তখন কি হলো, তখন সেটা হয়ে গেল আমাদের মিনিট। কি হলো? মিনিট। তাহলে এই যে সেকেন্ড এককটা আছে না, এই সেকেন্ড একক, এই 60টা সেকেন্ড এককের যোগফল কি মিনিট। এই মিনিটটা হলো সমষ্টি, এককের সমষ্টি। এইটা হলো গণনা বা পরিমাণবাচক সংখ্যা। বা দেখো এইরকম 1টা মিনিট, 2টা মিনিট, 3টা মিনিট, এভাবে মিনিট যোগ করছি, করতে করতে মোট 60টা মিনিট হলো, 60টা মিনিট হলো। তাহলে দেখো এই জায়গাতে মিনিট ছিল কি, মিনিট ছিল এবার একক, ঠিক আছে, একক। এরকম 60টা একক যোগ করলাম, 60টি একক যোগ করলাম, যোগ করার পরে সেটা হয়ে গেল কি ঘন্টা, অর্থাৎ এই ঘন্টা তখন গণনাবাচক সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, এরকম মনে করো, এরকম মনে করো ঘন্টা, ঠিক আছে, ঘন্টা,
এবার ঘন্টা একটা একক, এই ঘন্টা এককটা যোগ করছি, একটা দুইটা তিনটা চারটা, ঠিক আছে, এরকম 24টা একক যোগ করলাম, যোগ করে হলো কি রাত দিন, বা আমরা দিবারাত্রি বলি বা শুধু দিন বলি, যাই বলি না কেন, যেটাই বলি না কেন, এটা তখন কি এককের সমষ্টি। এই যে এটা হচ্ছে ঘন্টা একক, আর এই ঘন্টা এককের সমষ্টি হচ্ছে কি দিন, এই দিনটা তখন হবে সমষ্টিবাচক সংখ্যা। আবার লক্ষ্য করো, এই দিন, এরকম দিন মনে করো, দিনের আরেক নাম কি, দিনের আরেক নাম হলো অহ, অহ, অহ মানে দিন। এরকম মনে করো একটা অহ, দুইটা অহ, তিনটা অহ, অহ, এরকম মোট 60টা অহ, এই 60টা অহকে যোগ করলাম, যোগ করে হইলো কি সপ্তাহ, কি হলো সপ্তাহ হলো। অর্থাৎ এই যে একক, এই এককের সমষ্টিটা তখন কি হবে, গণনা বা পরিমাণবাচক সংখ্যা। আচ্ছা, এরকম মনে করো, এই যে অহ বলছি না, অহ বা দিন বলছি না, এরকম দিন মনে করো যোগ করতেছি, যোগ করতে করতে মোট 30টা যোগ করলাম, অর্থাৎ 30টা দিন। এই 30টা দিন সমান সমান কি হলো, 30টা দিন, অর্থাৎ এই দিনের একক হচ্ছে, সরি, এই এককটা 30টা একক যোগ করার পরে হয়ে গেল সেটা মাস। এই মাসটা হবে তখন গণনাবাচক সংখ্যা। বা মনে করো এই যে 30টা দিন বলছি না, বলছি এরকম 15টা দিন যোগ করলাম, দিন, এই দিনটা তখন হলো একক, আর এই এককের যোগফল 15 দিন সমান সমান এক পক্ষ। তাহলে এই পক্ষটা কি হবে, পক্ষটা হবে আমাদের গণনা বা পক্ষটা হবে আমাদের গণনা বা পরিমাণবাচক সংখ্যা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হবে আমাদের গণনা বা পরিমাণবাচক সংখ্যা। আচ্ছা, এবার মনে হয় দেখা যায়, একটু নেট প্রবলেম হয়েছিল, যাই হোক। ওকে, লক্ষ্য করো। আচ্ছা, তাহলে এবার আমরা একটু উদাহরণটা দেখে ফেলি। হ্যাঁ, উদাহরণটা একটু দেখে ফেলি, লক্ষ্য করো। এই যে বলছি এককের সমষ্টি, দেখো এককের সমষ্টি তাহলে কি হতে পারে, মিনিট হতে পারে, ঠিক আছে, ঘন্টা, দিন, সপ্তাহ, পক্ষ, মাস, ঠিক আছে, 12টা মাস যোগ করলাম, একটা বছর হলো, বা এরকম আছে যুগ, হ্যাঁ, 12টা বছর যোগ করলাম, এক যুগ হলো, 100টা বছর যোগ করলাম, একটা শতাব্দী হয়ে গেল, বা 8টাকে সরি 4টাকে যুক্ত করলাম, একটা হালি হলো, 4 এককের যোগফল একটি হালি। বা এই যে গন্ডা, 12টাতে মনে হয় 1 ঘন্টা হয় না, 8টাতে হয়, আমি জানি না। এই যে কেজি, ঠিক আছে, ডর্জন, মন, শ, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এই সবগুলো কি এককের সমষ্টি বোঝায়। ওকে, আচ্ছা, এরপরে আসো পূর্ণ সংখ্যার গুণবাচক। পূর্ণ সংখ্যার গুণবাচক, আমরা বলি না এক এককে এক, পূর্ণ সংখ্যার গুণবাচক। আমরা বলি না এক এককে এক, দুই এককে দুই, সাত এককে সাত, অর্থাৎ সাত এককে সাত মানে কি 7 গুণন 1, কি বলি সাত এককে, সাত এককে সাত। আচ্ছা, এরপরে দেখো 2 গুণ, 3 গুণ, 3 গুণকে আমরা বলি কি 3 তিরিককে, অর্থাৎ তিরিককে, তিরিককে, 3 তিরিককে, অর্থাৎ তিরিককে। 4 গুণ, চৌকা, 5, 5 দুগুণে, এই যে পাঁচা পাঁচা, ঠিক আছে, 5। আমরা গুণবাচকে যখন যাই, বা 6-এ, 6-6-36 বলি না, বা 7-7-49, 8-8-64, 9-9-81, নং, নং কি
9 গুণ বোঝায়। ঠিক আছে, আমরা কিন্তু লিখি না 1 নং প্রশ্নের উত্তর, আসলে নং সেই নং না, এখানে নম্বর বোঝায় না, নং বলতে আসলে 9 কে বোঝায়, 9 গুণ। ঠিক আছে, 9 নং 81, বা এই যে 10 গুণ দশম। ঠিক আছে, দশম। তারপর দেখো 30 20 3 20 3 30। ঠিক আছে, অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে গুণবাচক যে শব্দগুলো আছে, পূর্ণ সংখ্যার গুণবাচক যে সংখ্যা, সেগুলো হবে আমাদের গণনা বা পরিমাণবাচক। যেমন দেখো এই জায়গাতে একটু লক্ষ্য রাখবে, যেমন বলছি ত্রিসং, লক্ষ্য করো ত্রিসং, এই ত্রিসংটা কি? এটা হচ্ছে গুণবাচক। ঠিক আছে, গুণবাচক, গুণবাচক সংখ্যা, সুতরাং এটা হবে কি আমাদের গণনা বা পরিমাণবাচক। কিন্তু যখন আমি বলবো ত্রিংশ, ত্রিংশ, এই ত্রিংশটা হয়ে যাবে কিন্তু ক্রম বা পূরণবাচক। অর্থাৎ এই জায়গাতে একটু আমরা লক্ষ্য রাখবো যে ত্রিংশ, বিংশ, এই যে মাঝখানে যখন অনুসারটা আসবে তখন সেটা হয়ে যাবে ক্রমবাচক। ঠিক আছে, বা এই যে চত্বারিংশ, চত্বারিংশ 40 একটু আলাদা আছে, কিন্তু এই দুইটা একটু কাছাকাছি, 30 বা 300, 20 বা 20। ঠিক আছে, মনে রাখবে শেষে যদি অনুসার থাকে সেটা গণনা বা পরিমাণবাচক হয়, আর মাঝে আসলে সেটা হয়ে যায় ক্রমবাচক। আশা করছি বুঝেছো। ওকে, এরপরে আসো ক্রম বা পূরণবাচক। ক্রম বা পূরণবাচক, লক্ষ্য করো ক্রম বা পূরণবাচক মানে কি? ওই যে আমরা পড়াশোনা করেছি, আমরা বলি না কোন শ্রেণীতে পড়ো, শ্রেণী বা ক্রম নির্দেশ করে, কোনো ব্যক্তি বস্তু বা কোনো অবস্থানের ক্রম নির্দেশ করে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়। তুমি যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা, তুমি যখন প্রথম হবা তখন বলা হয় কি প্রথম, এই প্রথমটা হলো ক্রম বা পূরণবাচক। ঠিক আছে, আচ্ছা। এবার দেখো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, নবম, দশম, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ। ঠিক আছে, এরকম অনেক সংখ্যা আছে, কিন্তু আমাদের জানার পরিধিটা একটু কম, যে কারণে আমরা বড় শব্দগুলো দিলে আমরা বলতে পারি না বা লিখতে পারি না বা উত্তর করতে আমাদের সমস্যা হয়। সেটা আমি একটু পরে দেখাচ্ছি, কোনো সমস্যা নেই। বড় শব্দগুলো কিভাবে আমরা ক্রমবাচক সংখ্যা নির্ণয় করব। এখন আসো তারিখবাচক শব্দ। তাহলে ক্রমবাচক শব্দ কি? এই যে এই টাইপের শব্দগুলো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, অর্থাৎ অবস্থান বা শ্রেণী নির্ণয় করে যে শব্দগুলো দিয়ে, যে সংখ্যা দিয়ে, সেগুলো হচ্ছে ক্রম বা পূরণবাচক। আচ্ছা, এরপর আসো তারিখবাচক। তারিখবাচক কোনগুলো? তারিখবাচক হচ্ছে এই যে আমরা যে তারিখগুলো ব্যবহার করি, বলছে কি পহেলা বৈশাখ, দোসরা জ্যৈষ্ঠ। ঠিক আছে, তেসরা শ্রাবণ, চৌঠা ভাদ্র। তাহলে এই যে মাসের প্রথম দিন, প্রথম দিনকে বলছি কি? প্রথম দিনকে বলছি পহেলা, দ্বিতীয় দিনকে বলছি দোসরা, তৃতীয় দিনকে বলছি তেসরা, তেসরা, চতুর্থ দিনকে বলছি চৌঠা। ঠিক আছে, এইভাবে যে শব্দগুলো আমরা লিখি সেগুলো হচ্ছে আমাদের তারিখবাচক। এখন এই তারিখবাচক সংখ্যা যেগুলো আছে, এগুলো আমাদের বাংলা ভাষায় নাকি 32টি আছে। এটা আমি আসলে আহ আমার এটা স্পষ্ট ধারণা নেই, যেটা আমি আসলে একেবারে এই জোর দিয়ে বলতে পারছি না। ঠিক আছে, তবে বলা হচ্ছে বাংলা ভাষায় তারিখবাচক শব্দ আছে 32টি, কিন্তু আমাদের বাংলা ভাষায় ব্যবহার করা হয় 31টি। আমাদের বাংলা ভাষায়, সরি, আমাদের বাংলাদেশে ব্যবহার করা হয় 31টি। অর্থাৎ আমরা 31 পর্যন্ত মাস পাই। ঠিক আছে, 31 পর্যন্ত মাস পাই। এই 31 পর্যন্ত যে মাসের তারিখ আছে, অর্থাৎ আমরা বলছি 1 তারিখকে বলছি পহেলা, 1 তারিখকে বলছি কি পহেলা বা পয়লা। 2 তারিখকে বলছি কি দোসরা, কি বলছি দোসরা। 3 তারিখকে বলছি তেসরা। ঠিক আছে, 4 তারিখে কি বলছি চৌঠা। এই যে প্রথম যে 4টা, 4 তারিখ পর্যন্ত প্রথম যে 4টা তারিখের কথা বললাম, এগুলো হিন্দি থেকে এসেছে, অর্থাৎ হিন্দি ভাষা। ঠিক আছে, হিন্দি ভাষা। এরপরে দেখো বলছি আহ 5 তারিখ থেকে, পাঁচই থেকে 18ই। ঠিক আছে, এই 5ই থেকে, অর্থাৎ 5 থেকে 18 পর্যন্ত যে তারিখবাচক সংখ্যা আছে তার সাথে রস্বই যুক্ত করতে হয়, এজন্য বলছি 5ই থেকে 18ই। আচ্ছা, এরপর যে 19 শব্দটা আছে, 19 থেকে আমাদের 31 পর্যন্ত এ যুক্ত করতে হয়, শুধু এ। আমরা লিখি এভাবে
উনিশে, উনিশে, ঠিক আছে, যে সে লিখে ফেলেছে, আসলে সে না। কেন? এই 19 শব্দের বানানে দেখো আছে কি তালব্য স, 19, তারপরে যদি আবার তুমি সে লিখো তাহলে হয়ে গেল কি 19 অর্থাৎ শব্দটা 19 না, শব্দটা হলো 19 19 এ, অর্থাৎ এই 19 থেকে তুমি 31 পর্যন্ত এ লিখবে, এ অর্থাৎ এ দিয়ে তারিখগুলো লিখতে হয়। মোট কথা দাঁড়াচ্ছে 5 থেকে 18 যে কয়টা আছে, সরি, 5 থেকে 32 যে কয়টা সংখ্যা আছে বা তারিখবাচক শব্দ আছে, এই 28টি হলো বাংলা ভাষায় গঠিত। কোন ভাষায়? বাংলা ভাষায়। আর প্রথম যে 4টা আছে এই 4টা হলো হিন্দি ভাষায় গঠিত, অর্থাৎ হিন্দি ভাষা থেকে আমাদের ভাষায় এসেছে। ঠিক আছে, এই কয়েকটা তথ্য আমরা এই জায়গা থেকে মনে রাখবো। আচ্ছা, এরপরে আমি আসি, লক্ষ্য করো, এরপরে আসছি ক্রম বা পূরণবাচক শব্দের গঠন। এই ক্রম বা পূরণবাচক শব্দের গঠনে আমরা পড়তে যাওয়ার আগে আমরা আরেকটা বিষয় একটু দেখব, সেটা হলো গণনা বা পূরণবাচক। গণনা বা সরি, পরিমাণবাচক। গণনা বা পরিমাণবাচক যে সংখ্যা আছে, এই সংখ্যার একটি সমস্যা আছে, সেই সমস্যাটা হলো ন্যূনতা, ন্যূনতা বা আধিক্য, অর্থাৎ ন্যূনতা বা আধিক্য, 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 এই বিষয়টা আমরা একটু ক্লিয়ার হই। ওকে, লক্ষ্য করো, এই যে ভগ্নাংশটা আছে, এটা একটা ভগ্নাংশ, ঠিক আছে, এই ভগ্নাংশটার নাম কি? 1/4। সরি, তাংশ লিখছি, চতুর্থাংশ হবে, থ হবে, 1/4, চতুর্থাংশ। আচ্ছা, এটার একটা নাম 1/4, এটার আরো বেশ কিছু নাম আছে, যেমন বলা হয়, একে বলা হয় চৌথা, একে বলা হয় সিকি, একে বলা হয় পোয়া। দেখো তো, সহজ ভাবে একটু নাও, তোমাকে বললাম 1 কেজি চাল, 1 কেজি চাল, এই 1 কেজি চালটাকে তুমি 4টা ভাগে ভাগ করবা। কয়টা ভাগে? 4টা ভাগে ভাগ করবা। ঠিক আছে, 1 কেজিকে তুমি 4 ভাগে ভাগ করবা, তাহলে 4 ভাগে ভাগ করলে কি হবে? 1 পোয়া মানে 250 গ্রাম প্লাস 1 পোয়া, 1 পোয়া, 1 পোয়া প্লাস 1 পোয়া। ঠিক আছে, তাহলে এখানে মোট কয় পোয়া হলো? 4 পোয়া। 4 পোয়া সমান সমান কত? সমান হলো 1 কেজি। আচ্ছা, এই যে দেখো, এই যে 4 পোয়া বললাম না, এই পোয়াটা হলো কি? এই পোয়া, অর্থাৎ 1 কেজির 4 ভাগের 1 ভাগ। এইরকম ভাবে যখন তুমি 4টা পোয়াকে যোগ করবা, ঠিক আছে, 4টা পোয়া, 1 2 3 4, এই 4টা পোয়াকে যখন তুমি যোগ করবা, লসাগু হবে 1 1 1, মানে সরি, লসাগু হবে 4 4, এই 4 যোগ 1, অর্থাৎ 4/4। গণিত শিখালাম আর কি, সমান 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 1। অর্থাৎ আমি তোমাকে বলতে চাচ্ছি যে এই 4 পোয়াকে যখন তুমি যুক্ত করবা তখন সেটা 1 হয়ে যাবে, অর্থাৎ একটা পূর্ণ সংখ্যা আসবে। আর এগুলা কি? এগুলো সবগুলো হলো ভগ্নাংশ। অর্থাৎ অর্থাৎ আমি তোমাকে বুঝাতে চাইলাম, এইটার নাম হলো 1/4, 1 পোয়া বা চৌথা বা সিকি। এবার দেখো, তুমি যখন এইটা কোনো পূর্ণ সংখ্যার সাথে যুক্ত করবা, অর্থাৎ 1 কেজি 1 পোয়া, এটা হচ্ছে 1 কেজি 1 পোয়া, অর্থাৎ এই 1 কেজি 1 পোয়াকে তোমাকে বলতে হবে সোয়া কেজি। কি বলতে হবে? সোয়া কেজি। ঠিক আছে, বা যদি বলতাম 5 কেজি 1 পোয়া, তখন সেটাকে বলতে হবে সোয়া 5 কেজি, 5 কেজি। ঠিক আছে, লক্ষ্য করো, যখন একটি পূর্ণ সংখ্যা এর পরে যখন এরকম 1 পোয়া থাকবে, 1 পোয়া থাকবে, তখন সেটাকে বলা হয় আধিক্য। কি বলা হয়? আধিক্য বলা হয়, আধিক্য। ঠিক আছে, যখন
একটি পূর্ণ সংখ্যা প্লাস 1 পোয়া থাকবে তখন সেটাকে বলা হয় আধিক্য। আর যখন, লক্ষ্য করো আমরা এতটুকু কি বুঝেছি? এই একটু কমেন্ট করি তো এতটুকু বুঝেছি কিনা, পোয়ার বিষয়টা বুঝেছে কিনা, এতটুকু একটু বুঝলাম কিনা একটু কমেন্ট করি। একটু রেসপন্স করবে, ঠিক আছে? আচ্ছা, অনেকে বুঝেছো। আচ্ছা, যারা পরে যুক্ত হয়েছে ক্লাসটি অবশ্যই অবশ্যই শেয়ার করবা, কেমন? আচ্ছা, লক্ষ্য করো, বলছি যে একটি পূর্ণ সংখ্যার সাথে যখন এই 1/4 থাকবে অর্থাৎ 1 পোয়া থাকবে তখন সেটাকে আমরা পড়বো হচ্ছে সোয়া, আগে বলবো সোয়া, তারপর যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা বলবো। অর্থাৎ 5 এর সাথে আছে সোয়া 5, 1 এর সাথে আছে সোয়া 1, ঠিক আছে, এভাবে বলবো। পাশাপাশি যখন পূর্ণ সংখ্যার সাথে 1/3 থাকবে তখন সেটাকে বলবো কি, সেটাকে বলবো আধিক্য বলবো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো, যখন এইরকম 1 পোয়া, এরকম যখন 1 পোয়া, 3টা 1 পোয়া যখন যুক্ত করব তখন সেটা হয়ে যাবে 3 পোয়া। লক্ষ্য করো, সেটা তখন কয় পোয়া? 3 পোয়া। এই 3 পোয়ার সাথে আরো যদি 1 পোয়া যোগ করি তখন কিন্তু সেটা 1 কেজি হবে। লক্ষ্য করো, আমি যখন এই যে 3 পোয়া এটাকে যখন কোনো একটা সংখ্যার সাথে যুক্ত করব, মনে করো এক শব্দের সাথে যুক্ত করলাম এই ভগ্নাংশটা, তখন সেটাকে কি বলবো? তখন সেটাকে বলবো এই যে এই পাশে যে সংখ্যাটা আছে না, এই সংখ্যার পরবর্তী সংখ্যা কত, একের পরের সংখ্যা কত, একের পরের সংখ্যা হলো 2, তখন আমি বলবো পৌনে 2। অর্থাৎ লক্ষ্য করো, যখন 1 পোয়া, লক্ষ্য করো তো, এই 2 পোছাতে মানে 2 পুষতে মানে 2 হইতে আমার 1 পোয়ার কম আছে, 1 পোয়া কম আছে। এই কম থাকার কারণে আমরা বলছি কি পৌনে 2। বা এই সংখ্যাটা যদি 5 এর সাথে থাকতো, 5 এরপরে দেখো এইটা আছে, তাহলে সেইটাকে আমরা বলতাম কত? পৌনে, লক্ষ্য করো, এই 5 এর পরে কত? 5 এর পরে হলো 6, এই 6 হইতে আরো 1 পোয়া প্রয়োজন আছে, এই জন্য তখন এটাকে বলতাম কি পৌনে 6। অর্থাৎ এইটাকে বলা হয়, লক্ষ্য করো, এই যে 1 পোয়া পূরণ হতে, সরি, পূর্ণ পরের সংখ্যাটা পূরণ হতে 1 পোয়া কম আছে, এই জন্য বলতে হয় পৌনে প্লাস সেই সংখ্যাটা। আচ্ছা, এবার আসো, আমরা দেখেছিলাম কোন সংখ্যার সাথে যদি এইরকম কোন সংখ্যা থাকতো অর্থাৎ 1/4 যদি থাকতো সেটাকে বলা হতো আধিক্য। কি বলা হতো? আধিক্য। আর যখন এই রকম সংখ্যা থাকবে, এই যে এই রকম সংখ্যা অর্থাৎ 3/4, অর্থাৎ 4 হইতে আরো 1 লাগবে 3 এর, এটাকে বলা হয় ন্যূনতা। বুঝছি না বুঝি নাই? বুঝছি? সবাই বুঝেছি কি? কঠিন কিছু না, সহজ জিনিস, একটু মনোযোগী হলে আশা করছি বুঝবে। বুঝছি কিনা একটু কমেন্ট করি তো। আচ্ছা, ওকে, আবার দেখো 1/3 আছে না, 1/3 এটাকে বলা হয় 1/3, 1/3 গণিত শেখাচ্ছি, ঠিক আছে, গণিত শেখাই। 1/3 বা এটার আরেক নাম হলো তেহাই। আচ্ছা, এরপরে দেখো 1/2 মানে 1/2,
বা অর্ধেক, অর্ধেক লিখি, অর্ধেক। এই যে অর্ধেক লিখেছি না, এই অর্ধেক বা এটার আরো নাম আছে অর্ধ বলা হয় বা আধা বলা হয়, ঠিক আছে? অর্ধেক, অর্ধ, আধা এই নামে ডাকা হয়। এটা যখন কোনো একটা সংখ্যার সাথে থাকে, যেমন একের সাথে আছে, তখন সেটাকে বলা হয় দেড়। দেড়টা বানানো এরকম। যখন দুইয়ের সাথে তখন বলা হয় আড়াই। আর যখন তিনের সাথে থাকে, তিনের সাথে যখন থাকে তখন সেটাকে বলা হয় সাড়ে, সাড়ে তিন। ঠিক আছে, সাড়ে তিন। বা চারের সাথে থাকলে সাড়ে চার, মানে একের সাথে থাকলে দেড়, দুইয়ের সাথে থাকলে আড়াই, আর বাকিগুলোর সাথে যখন থাকে তখন সাড়ে বলতে হয়। সাড়ে তিন, সাড়ে চার, সাড়ে পাঁচ, সাড়ে ছয়, ঠিক আছে, এইরকম। আচ্ছা ঠিক আছে, এরপরে আসো, আমরা এবার একটু স্লাইডে চলে যাই। দেখো, আমরা এবার ক্রম বা পূরণবাচক শব্দের গঠন শিখবো। ক্রম বা পূরণবাচক শব্দের গঠন শিখবো, ঠিক আছে? ওকে, শিখে এটা শেষ করব, সংখ্যাবাচক শব্দটা শেষ করব। যেমন লক্ষ্য করো, আমি একটা শব্দ লিখলাম, বলছি 21। এই 21 শব্দের ক্রমবাচক কি? ক্রমবাচক 21 শব্দের ক্রমবাচক কি? একবিংশ। এই তোমরা একটু কমেন্ট করবে, হ্যাঁ, আমি প্রশ্ন করি, তোমরা একটু কমেন্ট করো। 11, এটার ক্রমবাচকটা কি? ক্রম একাদশ নাকি? একাদশ না? হ্যাঁ, একটু কমেন্ট করবা, হ্যাঁ, নয়তো আমি আসলে বুঝবো না যে তোমরা আসলে বুঝতেছো কিনা। আচ্ছা, যদি বলি 31, কি বলবা? একত্রিংশ নাকি? এটা বলবো না? এটা বলবা। এখন কথা হলো, আমরা এগুলো আমাদের মুখস্থ নেই, আমরা এগুলো পারবো কিভাবে? এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো, মনে করো 10 পর্যন্ত আমরা সবাই তো পারি, 10 পর্যন্ত আমরা সবাই পারি না? 10 পর্যন্ত আমরা সবাই পারি, 10 কে বলা হয় দশম। 11, ঠিক আছে, 11 যখন পেলাম, 11 কে এইভাবে ভাঙবো। প্রথমে 10, মানে এই যে এই সংখ্যাগুলো আছে না, 10, 20, 30, 40, 50, 60, 70, 80, 90 আছে না? এই সংখ্যাগুলো তো আছে, এই সংখ্যাগুলো তো আছে, আছে তো, আছে না? এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো পরে লিখবো, আগে লিখবো একক সংখ্যাগুলা। যেমন লিখছিলাম 12, 12 সমান সমান কি? 2 যোগ 10 সমান সমান কত হয়? সমান কত হয়? 12। বা 13, 13 সমান সমান কত হয়? 13 সমান 3 যোগ 10, ঠিক আছে? মনে রাখবে, এই যে 10, এই 10 এর ক্রমবাচকের ক্ষেত্রে, এই ক্ষেত্রে আমরা মনে রাখবো 10 এর ক্রমবাচক 10, ঠিক আছে? তাহলে এইটার ক্রম কি? এটার ক্রম হলো 1, 1 যোগ 10 সমান সমান একাদশ। দেখো, 2 যোগ 10, 2 এর ক্রম হলো দা বা দি, দা, দা প্লাস 10। এই যে 13, 13 কে কি বলো? ত্রয়োদশ, ত্রয়, অর্থাৎ 3 সমান হলো আমাদের ত্রয়, ত্রয়। বাকি কি থাকে? বাকি থাকে 10, ত্রয়োদশ। বুঝছো না বুঝো নাই? বুঝছো না বুঝো নাই? এরকম দেখো, আমি বলছি 14, 14 সমান কত হবে? 14 সমান হলো 4 যোগ 10, 4 সমান কি? 4 সমান হলো চতুর, চতুর যোগ 10 সমান সমান কত? সমান হলো চতুর্দশ, ঠিক আছে? বা আমি বললাম 15, হ্যাঁ, বললাম 15, দেখো সহজ জিনিস। 15, তুমি 15 কে লিখে ফেলো 5 যোগ 10, 5 সমান কত? 5 সমান হলো ক্রম হলো পঞ্চ, পঞ্চ যোগ 10, পঞ্চদশ। দেখো, তুমি লিখছো 16, 16 সমান কত? 16, 6 যোগ 10। সহজ জিনিস না? এটা সহজ জিনিস, কিন্তু আসলে আমরা ভুল করি। 6 কে বলা হয় শর্ট, শর্ট
যোগ 10 সমান সমান কত? সমান সমান হলো ষোড়শ। তোমাদেরকে সন্ধি পড়িয়েছিলাম, নিপাত নিষিদ্ধ। দেখছো, ষট যোগ 10 সমান সমান ষোড়শ। এরপর দেখো, বলছি তোমাকে 17। 17 সমান কত? 7 যোগ 10। তাহলে এই যে 7, এই 7 এর নাম হলো সপ্ত। এই এটার নাম কত? 10। তাহলে কত? সপ্তদশ। সহজ না কঠিন বলো তো? ক্রমবাচক সংখ্যাগুলো আমরা এতদিন মুখস্থ করেছিলাম না? অনেক মুখস্থ করেছিলাম। মুখস্থ করেছিলাম আমরা, মুখস্থ করেছিলাম। এবার দেখো কত সহজে আমরা এই ক্রমবাচক সংখ্যাগুলো লিখতে পারছি। এবার আমি তোমাদেরকে একটা কাজ দেই, তোমরা 99 এই সংখ্যাটার ক্রম লিখো। লিখো তো 99 এর ক্রমটা লিখো তো। উনিশ কি হবে? 19 নবনবতিতম। গুড, নবনবতিতম। লক্ষ্য করো, এই যে 9 যোগ 90 না, 9 যোগ 90 সমান সমান কি হয়? 9 যোগ 90 সমান সমান 99 হয়। আচ্ছা, 90 এর ক্রম হলো নবতিতম। ঠিক আছে, 90 এর ক্রম হলো নবতিতম, আর 9 এর ক্রম হলো নব। সমান কত হয়? নবতিতম। ঠিক আছে, তাহলে 90 এর ক্রম হলো নবতিতম। দেখো, এখন যদি তোমাকে আমি বলি 97, এইটার ক্রম কি হবে? বলো, 97 এর ক্রমটা কি হবে? 97, এটার ক্রমটা কি হবে? এই দেখো, 7 যোগ 90। তাহলে 90 সমান কত? নবতিতম। আর 7 সমান কত? সপ্ত। তাহলে সপ্ত নবতিতম। ঠিক আছে, বুঝছি সবাই? সবাই কি বুঝেছি? সবাই বুঝেছি সম্ভবত। আচ্ছা, এবার আসি। একজন প্রশ্ন করেছে 19 কি হবে? 19, 19 মনে রাখবে, উনো শব্দ আছে যেগুলোতে, উনো, উনো রসও দন্ত না, উনো শব্দ যেগুলো আছে কোনগুলো? যেমন 19, যেমন 29, যেমন 39, যেমন 49, যেমন 59, 69, 79, 89। দেখো, প্রত্যেকটাতে উনো কথা আছে। উনো, উনো, উনো মানে হলো, উনো হলো, মনে রাখবো, উনো হলো এক কম। ঠিক আছে, 19, 19, 19 থেকে কার থেকে এক কম হলে 19 হয়? লক্ষ্য করো তো, 20 বিয়োগ 1 সমান সমান কত? 19। 29 কার থেকে এক কম হলো 29? 30 থেকে এক কম সমান সমান 29। দেখো, 39 কার থেকে এক কম? 40 থেকে এক কম। অর্থাৎ মনে রাখবে, এই যে এক কম মানে কি? উনো। ঠিক আছে, এক কম। তাহলে 19, 19টাকে আমরা কি বলবো? কার থেকে এক কম? 20 এর থেকে এক কম। 20, এই 20 এর থেকে এক কম। তাহলে এক কম প্লাস কত? 20। এই এক কম মানে কি? এক কম মানে হলো উনো, এই উনোটা দীর্ঘ দিয়ে লিখতে হবে। আর এই যে 20, এই 20 মানে কি? 20 মানে হলো বিংশ, সমান সমান ঊনবিংশ। আবার দেখো 29, লক্ষ্য করো, 29, 29 কার চাইতে এক কম? 29 হলো 30 এর চাইতে এক কম। তাহলে এক কম যোগ কত? 30। 30 সমান কত? 30 সমান হলো 300। এক কম মানে কি? এক কম মানে হচ্ছে উনো, উনো যোগ 300 সমান সমান 29। বুঝছো? এরপরে দেখো, বলছি 39,
39 সমান কত? কার থেকে? 40 থেকে 1 কম, তাহলে 1 কম যোগ 40। এবার 1 কম মানে কি? 1 কম মানে হলো 39 মানে কি? 40 মানে চত্বারিংশ। 40 মানে কি? চত্বারিংশ। তাহলে 39। বুঝেছি? এই সবাই বুঝেছি? সবাই বুঝেছি কি? সবাই কি বুঝতে পেরেছি? আচ্ছা, বুঝেছি সম্ভবত সবাই। ওকে, এবার আসো, এই যে এতক্ষণ যেগুলো পড়ালাম, ঠিক আছে? 45, 45 সমান কত বলেছি? 5 যোগ 40 বলছিলাম না? 5 যোগ 40 বলছি না? 5 যোগ 40 বলছি না? 45 সমান কত বলছি? 5 যোগ 40। এবার দেখো 5 সমান কত? 5 সমান হলো পঞ্চ, 40 সমান কত? চত্বারিংশ, চত্বারিংশ। এবার লক্ষ্য করো, এই যে এক, এক অর্থ ধরে নিবে এক, অর্থাৎ 1 চত্বারিংশ। 41 কি হবে? 41 হলো 1 যোগ 40, তাহলে 40 চত্বারিংশ, 1 হলো 1। ঠিক আছে? এইভাবে তোমরা সবগুলোকে ভেঙে লিখবা। দেখো 1 সমান 1ই লিখবো, 2 থাকলে দা বা দি লিখবো, 3 থাকলে তয় বা তি লিখবো, 4 থাকলে চতু বা চতুর, 5 থাকলে পঞ্চ, 6 থাকলে ষট বা স্বর, 7 থাকলে সপ্ত, 8 থাকলে অষ্ট বা অষ্টা, 9 থাকলে নব, আর ওই যে বলছি 1 কম সমান সমান কত? 1। বুঝছো সবাই? এই সবাই বুঝছো? সবাই বুঝেছো কি? আচ্ছা, তাহলে এই সংখ্যাগুলো, অর্থাৎ এই যে আমরা যোগ করছি, 1 2 3 4 যোগ করছি না, যোগ করছি, এই সংখ্যাগুলোর নাম হলো এই সংখ্যাগুলোর নাম হলো এগুলো। ঠিক আছে? এগুলো বলবো। আর ওই যে 40 এর ঘরে থাকলে চত্বারিংশ, 20 এর ঘরে থাকলে বিংশ, 30 এর ঘরে থাকলে ত্রিংশ। এই যে দেখো, অর্থাৎ এই যে 10 থেকে 18 বলছি না, 10 থেকে 18, 18 মানে কি? 18 মানে 8 যোগ 10। এই যে 10, এই 10 এর মান কত? 10 এর মান 10। বা বলছে কি 28, 28 সমান কত? 8 যোগ 20। এই 8 এর নাম হচ্ছে কত? অষ্ট। আর এই যে 20, এই 20 এর নাম কি? 20 এর নাম হলো বিংশ। এই যে দেখো 30, 30 এর নাম কি? 30 এর নাম হচ্ছে ত্রিংশ। এই যে 40, 40 এর নাম কি? 40 এর নাম হলো চত্বারিংশ। এই যে 50, 50 এর নাম কি? পঞ্চাশোত্তম। এই যে 60, 60 এর নাম কত? নাম কি? 60 এর মান কত? ষষ্ঠীতম। 70, 70 কত? সপ্ততিতম। 80, 80 কত? 80 হলো আশিতিতম। 90, 90 কত? 90 হলো নবতিতম। ঠিক আছে? এই বিষয়টা তোমাকে মাথায় রাখতে হবে। অর্থাৎ আমার মনে হয় এই যে এটা যেটা দিছি না, এই যে এই পাশে যেটা লিখছি 10 থেকে 18, এটা মনে হয় একটু কঠিন লাগবে। 10 থেকে 18 বাদ, 10 থেকে 29 থেকে 38 39 থেকে এগুলা বাদ। হ্যাঁ, আমরা জাস্ট মনে রাখবো কি? মনে রাখবো হলো 10 এর মান হলো 10, 20 এর মান বিংশ, 30 এর মান ত্রিংশ, 40 এর মান চত্বারিংশ, 50 এর মান পঞ্চাশোত্তর, 60 এর মান ষষ্ঠীতম, 70 এর মান সপ্তমীতম, শততম, 80 আশিতম, 90 নবতিতম। ঠিক আছে? এর সাথে এখন যাই থাকুক না কেন তাই যোগ হবে, আগে যোগ হবে। এই হলো কথা। এ বুঝছো সবাই? সবাই বুঝেছো কি? একটু কমেন্ট করো তো। বিসমিল্লাহ বলে এবার কমেন্ট করো, দেখি কমেন্ট দেখি বুঝছো কি বুঝো নাই। আচ্ছা,
বুঝতেছি না স্যার, কেন বুঝতেছো না? হ্যাঁ, বুঝতেছো না কেন? মাথায় ঢুকছে না? আবার ক্লাসটা রিপিট করবা, এই অংশটুকু রিপিট করবা, কেমন? এই অংশটুকু রিপিট করবা, দেখবা যে সম্পূর্ণই পারছো। যাই হোক, ক্লাসের মাঝে একটা কথা বলি, সেটা হলো আমার একটি ইউটিউব চ্যানেল আছে যেখানে এই সব ক্লাসগুলো রেকর্ড আপলোড করা হয়, যেটা আমি তোমাদেরকে কমেন্ট বক্সে দিয়ে দিয়েছি লিংকটা। সেই লিংকে গিয়ে যারা আছো ইউটিউবের সাথে যুক্ত নেই, তারা অবশ্যই অবশ্যই যুক্ত হয়ে যাবে, সাবস্ক্রাইব করবো, পাশাপাশি যুক্ত হয়ে যাবে। ইউটিউব চ্যানেল লিংকটা দিয়ে দিলাম, বাংলা ক্লাসরুম হাইফেন বাংলা ক্লাসরুম, প্রথমটা বাংলা ক্লাসরুম ইংরেজি দিয়ে, তারপরে হলো বাংলা ক্লাসরুম বাংলা দিয়ে লিখতে হবে, লিখে সার্চ মারবা, ইউটিউব চ্যানেল পেয়ে যাবা, সেখানে সবগুলো ক্লাসের ভিডিও আপলোড করা আছে। ঠিক আছে? আচ্ছা, এরপর আসো পদাশ্রিত নির্দেশক। পদাশ্রিত নির্দেশক, ঠিক আছে? পদাশ্রিত নির্দেশক অর্থাৎ পদে আশ্রিত নির্দেশক। পদে আশ্রিত নির্দেশক অর্থাৎ যে সকল নির্দেশক পদে আশ্রয় নেয়, পদে, হ্যাঁ, পদে আশ্রয় নেয়, পদে আশ্রয় নেয়, সেগুলো হচ্ছে পদাশ্রিত নির্দেশক। সাবস্ক্রাইব করছি, গিফট দেন স্যার। কেয়ার কসমেটিকের পক্ষ থেকে একটি কেয়ার সাবানের প্যাকেট গিফট থাকলো। ঠিক আছে? আচ্ছা, ওকে, লক্ষ্য করো, পদাশ্রিত নির্দেশক অর্থাৎ পদে আশ্রিত নির্দেশক, যে নির্দেশকগুলো পদে আশ্রয় গ্রহণ করে। আচ্ছা, যাই হোক, এগুলো হলো এক ধরনের অব্যয়। হ্যাঁ, এগুলো কখনো নির্দিষ্ট করে, কখনো অনির্দিষ্ট করে, কখনো নির্দিষ্ট করে, কখনো অনির্দিষ্ট করে। ওকে, লক্ষ্য করো, বলছে কি যে কিছু লগ্নক, লগ্নক গত ক্লাসে পড়িয়েছি, লগ্নক কি? লগ্নক অব্যয় বা প্রত্যয় কোন পদের আশ্রয়ে বা পরে, পদের আশ্রয়ে বা পরে যুক্ত হয়ে নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা বোঝায়, অর্থাৎ কখনো নির্দিষ্ট করবে, কখনো অনির্দিষ্ট করবে, সেটাই হলো কি পদাশ্রিত নির্দেশক। সহজভাবে যদি বলি, তাহলে আমরা যে ইংরেজিতে আর্টিকেল পড়েছি, আর্টিকেল, এই আর্টিকেল কি বাংলায় বলা হয় পদাশ্রিত নির্দেশক। বাংলায় কি বলে? পদাশ্রিত নির্দেশক। এই পদাশ্রিত নির্দেশক গুলো হয় দুই প্রকারের, একটা হলো নির্দিষ্ট আর একটা হলো অনির্দিষ্ট। নির্দিষ্ট আর একটা হলো অনির্দিষ্ট। ঠিক আছে? নির্দিষ্ট অনির্দিষ্ট। ইংরেজিতে তোমরা যেটা দা বা দি বলো, যেটা সেটা হলো নির্দিষ্ট, আর যেটাকে এ অথবা এন বলো সেটা হলো অনির্দিষ্ট। এই হলো তফাৎ। তাহলে বলছি কি, কিছু অব্যয় শব্দ যেগুলো পদের আশ্রয় বা পরে যুক্ত হয়, যুক্ত হয়ে নির্দিষ্টতা জ্ঞাপন করে বা নির্দিষ্ট করে, সেটাকে নির্দেশক বলে। ওকে, এই নির্দেশক গুলা কখনো এক বচনের সাথে যুক্ত হয়, কখনো বহু বচনের সাথে যুক্ত হয়। কি বললাম? কখনো এক বচনের সাথে যুক্ত হয়, কখনো বহু বচনের সাথে যুক্ত হয়। ঠিক আছে? যেমন দেখো, এক বচনের সাথে যুক্ত হয় কোনগুলো? টি, টা, খানা, খানি, গাছা, গাছি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এগুলো এক বচনের সাথে যুক্ত হয়ে, এক বচনের সাথে যুক্ত হয়ে আহ এক এক বচন নির্দেশ করে আর কি, এক বচনের সাথে যুক্ত হয়ে এক বচন নির্দেশ করে। যেমন বলছে কি যে বইটি আমার প্রিয় ছিল। যাই হোক, বাক্যটা কেমন হলো? বইটি আমার দেখা সেরা বই, সেরা বই। লক্ষ্য করো, এই যে বইটি, ঠিক আছে, এই টিটা হচ্ছে নির্দেশক এবং এটা হচ্ছে এক বচন বোঝায়। ঠিক আছে? আচ্ছা, এছাড়া দেখো, বহু বচনের সাথে যেগুলো বসে, যেমন গুলা, গুলি, গুলো, গুলি, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, এগুলো বহু বচন বাচক আর কি বোঝায়। যেমন বলছে কি, বইগুলো নিয়ে আসো। দেখো, বইগুলো নিয়ে আসো, তাহলে এই যে বইগুলো নিয়ে এসো বললাম, বইগুলো, এই গুলোটা, গুলোটা কি বহু বচনের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে।
ঠিক আছে, এই জন্য এটা এক বচন বা বহু বচন বোঝায় আর কি। আচ্ছা, ওকে। এবার দেখি কিছু পদাশ্রিত নির্দেশক আছে, যে নির্দেশকগুলো সম্পর্কে আমাদের একটু জেনে রাখতে হবে। যেমন দেখো, এক নম্বরে রাখলাম কি, এক নম্বরে রাখলাম টি, সরি টা টি, ঠিক আছে, বা টিটা যাই বলে না কেন, টিটা খানাখানি যেটা বলছি না কেন, টি বা টা যাই বলে না কেন, এটা আবার পরবর্তী রূপটা হয়ে যায় কি টো টে, ঠিক আছে, এরকম রূপান্তর হয়। বলছি, চারটে আম চুরি করে নিয়ে আসো। তোমরা তো অনেকে চুরি করতে পছন্দ করো, চুরি করে আনো, ঠিক আছে, এই যে তুমি চোর হয়ে গেলা, এই যে বলছে চারটে, ঠিক আছে, চারটি থেকে কি হলো, চারটি থেকে হয়ে গেল চারটে, লক্ষ্য করো। অর্থাৎ এটা এই টি বাটা রূপান্তরিত হয়ে টো বা টেতেও রূপান্তরিত হয়। এই টা বা টি বিশেষ্য বিশেষণ সর্বনামের পরে যুক্ত হয়। কি বলছি, বিশেষ্য বিশেষণ সর্বনাম এদের পরে যুক্ত হতে পারে। যেমন দেখো, লক্ষ্য করো, বলছে এটা সর্বনাম পদ, চেয়ারটা, বইটি, কলমটি, ঠিক আছে, এইরকম যুক্ত হয়। আচ্ছা, যেমন বলছি কি চারটি, তাহলে চারটি কি, চার হলো একটা সংখ্যা, হ্যাঁ, চারটা হলো একটা সংখ্যা বা আহ বিশেষণ হয় এগুলো, তোমরা জানো, ইংরেজিতে পড়েছো বিশেষণ। কলম আছে। আচ্ছা, এরপরে দেখো টুকু, ঠিক আছে, টুকু মজিবর, যে টুকু মজিবর আছে এইটারও বেশ কয়েকটা আছে, টু, টুক, টুকুন, টে, ও সরি, হুম, এটা এই জায়গায় এটা হয়ে গেছে, এটা না, টুকু, টু, টুক, টুকুন ইত্যাদি, ঠিক আছে, এগুলো মূলত বিশেষ্য এবং বিশেষণের পরে বসে, ঠিক আছে, বিশেষ্য এবং বিশেষণের পরে বসে। লক্ষ্য করো, বলছে এতটুকু, এতটুকু বিশেষণ, যতটুকু, কান্নাটুকু, এই যে কান্না, কান্না হলো বিশেষ্য, কান্নাটুকু, হাসিটুকুন, ঠিক আছে, অর্থাৎ এইগুলো বিশেষ্য বা বিশেষণের পরে বসে। যাই হোক, এইসব ফালতু তথ্য, এই তথ্যগুলো জানা না জানা সমান কথা। আচ্ছা, এবার আসো, এই যে জন যেটা আছে, জন বলছি, ডন হয়ে গেল জন নাকি, যাই হোক, যেটা হয় হোক, এই যে জন, এই জন যে নির্দেশকটা আছে, এটা মানুষ বা ব্যক্তির ক্ষেত্রে বসে, ঠিক আছে, মানুষ বা ব্যক্তির ক্ষেত্রে বসে যখন এগুলো কোনো নাম শব্দ বা সর্বনাম, ঠিক আছে, বা নাউন বা প্রোনাউন, সরি, নাউন বলি, প্রোনাউন বলি, বলি বা বিশেষণ বলি, যাই বলি না কেন, অর্থাৎ বিশেষ বিশেষণ সর্বনাম যার সাথেই বসুক না কেন, এই জোনটা সেটে বসবে, সেটে মানে একসাথে বসবে। শুধু জন না, এই যে উপরে যেগুলো পড়লাম, লক্ষ্য করো, এই যে টা টি, ঠিক আছে, দেখছো, এই যে টি, এই টিটা কি হয়েছে, একসাথে বসছে। এই যে টুকু, টুকুন, হ্যাঁ, এই যে টুকু, টুক, এগুলো সব কি হয়েছে, এগুলো সবগুলো দেখো একসাথে বসছে, ঠিক আছে, একসাথে বসেছে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা জনের ক্ষেত্রে মনে রাখবো, জনের ক্ষেত্রে কি হবে, জনের ক্ষেত্রে যখন এই জনটা সংখ্যার সাথে বসবে, সংখ্যা, সংখ্যা, সংখ্যার সাথে যখন বসবে তখন আলাদা বলবে, আলাদা, সংখ্যার ক্ষেত্রে আলাদা বলবে। যেমন দেখো 20 জন, জন দেখো আলাদা হয়েছে, 40 জন, 40 জন আলাদা হয়েছে, কিন্তু কতজন, অনেকজন, লোকজন, মানুষজন, দেখো এই ক্ষেত্রে জনটা একসাথে বসছে, অর্থাৎ জনটা এই ক্ষেত্রে একসাথে বসে। আচ্ছা, এরপরে আসো খানাখানি, লক্ষ্য করো, খানাখানি, এগুলো হচ্ছে নবম দশম শ্রেণীর নতুন বই থেকে নেওয়া এই তথ্যগুলো, যেগুলো আমরা এখন পড়ছি, নবম দশম শ্রেণীর নতুন যে বইটা আছে সেই বইটা থেকে এই নির্দেশকগুলো নেওয়া। দেখো খানাখানিতে কি আছে, খানাখানি বিশেষ্য ও বিশেষণের পর খানাখানি নির্দেশক বসে। যেমন দেখো বইখানি, চেহারা খানা, ভাব খানা, হ্যাঁ, এই যে খানাখানি, এগুলো বিশেষ্য বা বিশেষণের পরে বসে, ফালতুওয়ালা, এগুলো আসলে দরকার নেই। এখন আসো পদাশ্রিত নির্দেশকের ব্যবহার।
এখান থেকেই মূলত আমাদের প্রশ্ন হবে পদাশ্রিত নির্দেশকের ব্যবহার। এই ব্যবহার থেকে আমাদের যে প্রশ্নগুলো সেগুলো হয়। লক্ষ্য করো, এক শব্দের সাথে যখন টাটি, আচ্ছা টাটি না বলে আমরা এখানে লিখতে পারি পদাশ্রিত নির্দেশক। পদাশ্রিত নির্দেশক, এক শব্দের সাথে পদাশ্রিত নির্দেশক যখন বসবে তখন সেটা অনির্দিষ্টতা প্রকাশ করবে। এই তথ্যগুলো একটু মাথায় গেঁথে নাও যে এক শব্দের সাথে যখন পদাশ্রিত নির্দেশক বসবে তখন সেটা অনির্দিষ্টতা প্রকাশ করবে। আর যখন এক ছাড়া বাকি সংখ্যাগুলোর সাথে এক ভিন্ন অন্য সংখ্যা, হতে পারে 2, হতে পারে 3, 4, 5, 7, 10, 15, 100, 200, 500, ঠিক আছে, যত সংখ্যা আছে এই সংখ্যাগুলোর সাথে যখন পদাশ্রিত নির্দেশক যুক্ত হবে তখন সেটা নির্দিষ্টতা প্রকাশ করবে। যেমন দেখো, একটি বছর কেটে গেল, একটা ছিল সোনার কন্যা। দেখো এই যে এক শব্দের সাথে কাজ যুক্ত হচ্ছে, এটা অনির্দিষ্টতা প্রকাশ করছে। একটি বছর কেটে গেল অনির্দিষ্টতা প্রকাশ করছে, কিন্তু 3টি, 10টি, 5টি, 12টি, 14টি, 16টি, 100টি, 500টি, ঠিক আছে, যখন এই রকম এক ভিন্ন অন্য সংখ্যার সাথে যুক্ত হবে তখন সেটা নির্দিষ্টতা প্রকাশ করবে। একই ভাবে দেখো, নিচে আমি কয়েকটা বাক্য নিয়ে এসেছি। খিদে পেলে 2খানা রুটি কিনে নিও। 2খানা, দেখো তো 2 সংখ্যার সাথে আছে, এই জন্য এটা হলো নির্দিষ্ট। এটা কি নির্দিষ্ট। এবার দেখো লিখছে, আর যদি জ্ঞানের তৃষ্ণা পায় তবে 1খানা বই কিনে নাও। এই 1খানা, এটা কি, এটা হলো অনির্দিষ্ট। ঠিক আছে, তাহলে এক শব্দের সাথে থাকলে নির্দিষ্ট, সরি অনির্দিষ্ট, এক ছাড়া বাকি শব্দের সাথে থাকলে অনির্দিষ্ট। এতটুকু কি বুঝছি আমরা? এই এতটুকু কি আমরা বুঝেছি? এতটুকু কি আমরা বুঝেছি? আমি বললাম একটি, সরি একটি না, এক শব্দের সাথে পদাশ্রিত নির্দেশক থাকবে সেটা অনির্দিষ্ট। ঠিক আছে, এক ছাড়া বাকিগুলোর সাথে থাকলে সেটা নির্দিষ্ট। এতটুকু মাথায় নাও তাহলেই হবে। এবার আসো, দেখো সর্বনাম প্লাস নির্দেশক। সর্বনাম, সর্বনাশ না কিন্তু, সর্বনাম প্লাস নির্দেশক। লক্ষ্য করো, সর্বনাম প্লাস নির্দেশক, লক্ষ্য করো তো, এই যে সর্বনাম প্লাস নির্দেশক বলছি, যখন সর্বনামের পরে নির্দেশক বসবে, নির্দেশক যখন বসবে, ঠিক আছে, যখন সর্বনামের সাথে যখন নির্দেশক বসবে তখন সেটা সুনির্দিষ্ট হয়ে যায়। সুনির্দিষ্ট, সুনির্দিষ্ট। আচ্ছা, লক্ষ্য করো, ওটি যেন কার তৈরি। ওটি, এই ওটা কি, ওটা হলো সর্বনাম। সর্বনামের পরে কি বসছে, টি বসছে, নির্দেশক, তাহলে এটা হবে সুনির্দিষ্ট। বলছে সেইটাই ছিল আমার প্রিয় কলম। সেই, দেখো এই যে সেই, এই সেইটা কি, সেইটা হচ্ছে সর্বনাম, এই সাথে যুক্ত হয়েছে কি তেই, এটা কি, এটা হচ্ছে পদাশ্রিত নির্দেশক। অর্থাৎ সর্বনামের পরে যখন নির্দেশক যুক্ত হবে তখন সেটা সুনির্দিষ্ট হয়ে যাবে। বুঝছি? আচ্ছা, এরপরে দেখো, আছে হলো নিরর্থক অর্থে। কি অর্থে? নিরর্থক, নিরর্থক অর্থাৎ অর্থহীন, কোনো অর্থ নাই, অর্থহীন। ঠিক আছে, সেটা কেমন? এক্ষেত্রে নির্দেশক বসে কোনো পরিবর্তন সাধন করতে পারে না। অর্থাৎ আমি তোমাকে বললাম এক্ষেত্রে নির্দেশক যুক্ত হয়ে কোনো পরিবর্তন হয় না। কেমন, লক্ষ্য করো, বলছি সারাটি সকাল তোমার আশায় বসে আছি। দেখো, সারাটি সকাল তোমার আশায় বসে আছি। আচ্ছা, সারা সকাল আর সারাটি সকাল, সকাল
দুইটার মধ্যে কি কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। দেখো আমি তোমাকে বলছো কলম নিয়ে এসো, কলম নিয়ে এসো। এবার দেখো বলছি কলমটি নিয়ে এসো, নিয়ে এসো। তাহলে দেখো তো কলম নিয়ে এসো এবং কলমটি নিয়ে আসো, দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। কলমটি, যখন আমি কলম শব্দের সাথে টি যুক্ত করলাম তখন কিন্তু এটা নির্দিষ্ট হয়ে গেল, অর্থাৎ কোন কলমটা আমি চাচ্ছি সেটা কিন্তু তুমি বুঝে গেছো বা তুমি জানো। অর্থাৎ আগেই বলা হয়েছে কোনো একটি কলমের কথা, হতে পারে লাল কলম, হতে পারে নীল কলম, হতে পারে কোনো নির্দিষ্ট স্পেশাল কলম। যে কলমটা সম্পর্কে আমি পরের বাক্যটিতে যে বলছি কলমটি নিয়ে এসো, অর্থাৎ তুমি জানো যে আমি কোন কলমটা চাই, অর্থাৎ সেটা হলো নির্দিষ্ট। আর অন্যদিকে বলছে কলম নিয়ে আসো, অর্থাৎ এইখানে তুমি যে কোনো কলম নিয়ে আসতে পারো। অর্থাৎ এই জায়গাতে একটা নির্দিষ্ট আর একটা হলো অনির্দিষ্ট। কথা বুঝছি তো? এবার দেখো, কিন্তু বললাম সারা সকাল তোমার আশায় বসে আছি বা সারাটি সকাল তোমার অপেক্ষায় বসে আছি। তাহলে সারা সকাল আর সারাটি সকাল দুইটা একই জিনিস, অর্থাৎ অর্থের কোনো পরিবর্তন ঘটে না। এটাই হচ্ছে নিরর্থক অর্থে। যেমন বলছি ন্যাকামিটা রাখো, নির্দিষ্ট কোনো ন্যাকামি বোঝাচ্ছে কি না, ন্যাকামি রাখো বা তোমার বাদরামি রাখো বা বাদরামিটা রাখো, যাই বলি না কেন সেটা একই অর্থ প্রকাশ করে। এই জন্য এইটা হলো নিরর্থক অর্থে। অর্থাৎ নিরর্থক অর্থে টা বা টি এর ব্যবহার, সেটা কি সারাটি সকাল তোমার অপেক্ষায় বসে আছি, সারাটি বিকাল তোমার অপেক্ষায় বসে আছি, সারা রাত তোমার অপেক্ষায় বসে আছি, বা ন্যাকামিটা রাখো, নষ্টামি রাখো, বাচ্চামি রাখো, জ্যাঠামি রাখো, যা রাখতে বলে রাখো। এই সবগুলো কি? সবগুলো হলো নিরর্থক অর্থে আহ আচ্ছা, নিরর্থক অর্থে আর কি পদাশ্রিত নির্দেশক। আচ্ছা, এরপরে আসো গোটা। গোটা শব্দটার দিকে তাকাও। গোটা, এই যে গোটা, এই গোটাও হলো একটা নির্দেশক, ঠিক আছে? তবে এইটা শব্দের আগে বসে, আগে বসে কি করে? অনির্দিষ্টতা প্রকাশ করে, অনির্দিষ্টতা প্রকাশ করে, ঠিক আছে? এই যে অনির্দিষ্টতা, মনে রাখবে শুধু গোটা না, এরকম যে কয়টা আছে যখনই আগে আসবে তখন সেটা অনির্দিষ্টতাই বোঝায়। দেখো গোটা দেশই সারখার হয়ে গেছে, এটা মনির চৌধুরীর বই থেকে নেওয়া, গোটা দেশই সারখার হয়ে গেছে। এই যে দেখো গোটা, এই গোটাটা, আচ্ছা, গোটা দেশ সারখার হওয়া মানে কি তুমি পুরো দেশটাকেই বোঝাচ্ছ যে পুরো দেশে সারখার হয়ে গেছে? পুরো দেশ, পুরো দেশ কি সারখার হয়েছে? না, পুরো দেশ সারখার হয়নি, পুরো দেশটা সারখার হয়নি। কোন একটা অঞ্চল সারখার হয়েছে, কোন একটা এলাকা, যে এলাকাটির সাপেক্ষে তুমি বলছো পুরো গোটা দেশে সারখার হয়ে গেছে, অর্থাৎ গোটা দেশ সারখার হয়নি, পুরো দেশকে বোঝায় না। লেখা আছে গোটা, কিন্তু পুরো দেশটাকে বুঝায় না, সম্পূর্ণ বুঝায় না, অর্থাৎ পরিপূর্ণ বুঝায় না, পরিপূর্ণ দেশটাই সারখার হয়ে গেছে, ঠিক আছে? পুরো দেশটা আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে, অর্থাৎ পুরো দেশটা ছারখার হয়নি, কোন একটা নির্দিষ্ট জায়গা বা গুরুত্বপূর্ণ স্থান যেটা নষ্ট হলে মনে হয় যে পুরোটাই নষ্ট হয়ে গেছে। বুঝছি না বুঝি নাই? অর্থাৎ এই জায়গাতে গোটা বলতে পুরো দেশটাকে বুঝায়নি, কোন একটা অঞ্চল বা পুরোটাকে না। আচ্ছা, এটা নির্দিষ্ট, নির্দিষ্ট হলে আমি কি করব? নির্দিষ্ট হলে আর কি করব?
আমার কাছে এটা অনির্দিষ্ট মনে হয়। ঠিক আছে? আচ্ছা, আমার কাছে এটা অনির্দিষ্ট বলে মনে হয়। ঠিক আছে? আমি বলতে পারবো না কে কি পড়িয়েছে না পড়িয়েছে সেটা আমি জানি না। তবে আমার কাছে এটা নির্দিষ্ট না। আমার কাছে এটা অনির্দিষ্ট। যেটা আসলে পুরো দেশটাকে বোঝায় না। এটা আসলে আহ মানে সম্পূর্ণ বোঝায় না। ঠিক আছে? সম্পূর্ণটা বোঝায় না, সুতরাং এটা হলো অনির্দিষ্ট। ওকে? আর গোটাটা পূর্বে বসলে অনির্দিষ্টতে প্রকাশ পায়। ওকে, তবে ভিন্ন মত থাকতে পারে। ঠিক আছে? ভিন্ন মত থাকতে পারে যে একজন বলল সেটা ভুল হবে, ব্যাপারটা আমি বলছি না ভুল, তবে এটা আমার দৃষ্টিকোণ থেকে এটা নির্দিষ্ট নয়, অনির্দিষ্ট। ঠিক আছে, আমার দৃষ্টিকোণ থেকে এটা অনির্দিষ্ট। এখন অন্য কারোর কাছে এটা নির্দিষ্ট হতে পারে, সেটা ভিন্ন বিষয়, ভিন্ন আলাপ। আচ্ছা, ওকে, এরপরে আসো। বলছি গোটা দুই কমলা লেবু আছে। গোটা দুই, দেখো, গোটা দুই হতে পারে সেটা দুইটা, হতে পারে তিনটা, হতে পারে চারটা, হতে পারে একটা, নির্দিষ্ট না। দুইয়ের অধিক বা দুইয়ের কম, যাই হোক না কেন, মানে সম্পূর্ণ দুইটা না, মানে নির্দিষ্ট না। এই জন্য এটা বলছে অনির্দিষ্ট। বলছে গোটা গোটার সাথে আম নিয়ে আসো, গোটার সাথে, গোটার সাথে আম নিয়ে আসো। তাহলে এই যে গোটা সাথে, গোটার সাথে বলতে 60টি বুঝায়নি, 60টির কম বা বেশি। বলছি মন দশেক ধান হয়েছে, মন দশেক, মন দশেক ধান হয়েছে, অর্থাৎ 10 মণ ধান হয়নি, 10 মণের কম বেশি, অর্থাৎ কমও হতে পারে বেশিও হতে পারে। এই জন্য এটা হলো অনির্দিষ্ট। ঠিক আছে? এই জন্য বলছি গোটা যখন শব্দের পূর্বে বসবে তখন সেটা অনির্দিষ্টতা প্রকাশ করবে বা প্রকাশ পাবে তখন। ঠিক আছে? অনির্দিষ্টতা প্রকাশ পাবে। ওকে, আচ্ছা, এরপরে আসো খানাখানি। খানাখানিটা একটু দেখি। খানাখানি পদাশ্রিত নির্দেশক, এইটা কখনো নির্দিষ্টতা, মানে এটা অবশ্যই পরে বসে, কখনো নির্দিষ্টতা বোঝায়, কখনো অনির্দিষ্টতা বোঝায়। নির্দিষ্ট হয়, অনির্দিষ্ট হয়, দুইটাই হয়। ওকে, যেমন দেখো দুইখানা কম্বল চেয়েছিলাম, একখানা বই কিনে নিও। দেখো তো এই যে দুই, দুইয়ের সাথে যুক্ত হয়েছে এক, একের সাথে যুক্ত হয়েছে। মজার বিষয় লক্ষ্য করো, আমি একটু আগেই পড়ালাম যে এক শব্দের সাথে বসলে সেটা অনির্দিষ্ট হয়, এক ব্যতীত অন্য সংখ্যার সাথে বসলে সেটা নির্দিষ্ট হয়। অর্থাৎ এইটা হবে নির্দিষ্ট, এটা অনির্দিষ্ট। ওকে, এরপরে আসো। বলছে কবিতার ক্ষেত্রে, কবিতায় বিশেষ অর্থ প্রকাশ পায়, এই জন্য সেখানে নির্দিষ্ট হয়ে যায়। কবিতার ক্ষেত্রে সেটা নির্দিষ্ট হয়, যেমন বলছে আমি অভাগা এনেছি বহিয়া নয়ন জলে ব্যর্থ সাধন খানি। অর্থাৎ আমি একজন অভাগা, এই অভাগা নয়ন জলে বহন করে নিয়ে আসছি আমার ব্যর্থ সাধনা। বুঝছো? অর্থাৎ আমি অনেক পরিশ্রম করছি, আমি একজন পরিশ্রমী, পরিশ্রম করছি, অনেক চেষ্টা করছি, চেষ্টা করতে করতে আমি ব্যর্থ হলাম, ব্যর্থ হইলাম। তখন বলছি কি আমি অভাগা এনেছি বহিয়া নয়ন জলে ব্যর্থ সাধন কানি। মানে আমার যে দুঃখ, সে দুঃখে আমি কি ব্যর্থতায় নিয়ে আসছি। তো এই জায়গাটাতে দেখো যে এই যে সাধন খানি, অর্থাৎ পুরো সাধনাটাকে বোঝাচ্ছে, অর্থাৎ সবটুকুই বুঝায়। ঠিক আছে? সবটুকুই বুঝায়, এই জন্য এটা কি নির্দিষ্ট। বুঝছি? আশা করছি বুঝছি সবাই। আচ্ছা, ওকে, এরপরে আসো।
টাক টুক টুকু টো, ঠিক আছে, টাক টুক টুকু টো। এই টাক টুক টুকু টো যে কয়টা আছে এগুলো নির্দিষ্ট অনির্দিষ্ট উভয় জিনিসই বোঝায়, অর্থাৎ কখনো নির্দিষ্ট হয় কখনো অনির্দিষ্ট হয়। যেমন বলছি পোয়াটাক দুধ নিয়ে আসো, পোয়াটাক অর্থাৎ এই ক্ষেত্রে তুমি এক পোয়াও আনতে পারো, কমও আনতে পারো, বেশিও আনতে পারো, অর্থাৎ নির্দিষ্ট না। এই জন্য এটাকে বলা হয় অনির্দিষ্ট, আর এইটাকে বলা হচ্ছে নির্দিষ্ট। দেখো বলছি সবটুকু ওষুধ খেয়ে ফেলো, অর্থাৎ যতটুকু ঔষধ আছে এই সব ওষুধটুকু খেয়ে ফেলো। এই যে খেয়ে ফেলার কথা বলা হচ্ছে, কতটুকু? সবটুকু, সম্পূর্ণ, সম্পূর্ণ, অর্থাৎ এটা হলো নির্দিষ্ট, ঠিক আছে, এটা নির্দিষ্ট। আর এই যে পোয়াটাক যেটা বলছি এটা হলো অনির্দিষ্ট, অনির্দিষ্ট অর্থাৎ পোয়ার কম হতে পারে, বেশি হতে পারে। আচ্ছা, এরপরে আসো বিশেষ অর্থের নির্দিষ্টতা জ্ঞাপনে। বিশেষ অর্থের নির্দিষ্টতা জ্ঞাপনে তিনটা নির্দেশক আছে, কেতা, তা, পাটি, ঠিক আছে। অর্থাৎ এই তিনটা একেবারে ফিক্সড, ফিক্সড, নির্দিষ্ট। অর্থাৎ বাংলা সিনেমার বুবলি আপুর মতো আর বর্ষা আপুর মতো, ঠিক আছে। বুবলি আপু বলছে কি যে আমি সবার সাথে শুট করতে রাজি আছি, অর্থাৎ আমি সবার। আর বর্ষা আপু কি বললো যে আমি সবার না, আমি শুধু জলিল ভাইয়ের। বুঝছো? হ্যাঁ বুঝছো? তাহলে এই যে যেটা বললো বর্ষা আপু যে অন্য কারোর সাথে সে শুট করবে না, সে শুধু জলিল ভাইয়ের সাথেই শুট করবে, সেটা ভালো হোক আর পচা হোক, যাই হোক না কেন, সে শুধু জলিলের। তাহলে এই যে এইটা হচ্ছে এক্সেপশনাল, অর্থাৎ এটা হচ্ছে ব্যতিক্রম, এটা হচ্ছে বিশেষ, এটা হচ্ছে বিশেষ, এটা হচ্ছে ফিক্সড, অর্থাৎ সে অন্য কারোর সাথে মিলতে চায় না। আর এ বলছে আমি সবার, আমি সাকিবেরও আছি, আমি জায়েদ খানেরও আছি, ঠিক আছে, হিরো আলম বাদে। ওকে, তাহলে এই যে তিনটার কথা বলছি, এই তিনটা হলো কি এরকম ফিক্সড, হ্যাঁ, এই তিনটা হলো ফিক্সড। ক্রেতা, এই ক্রেতাটা হলো জমি বা টাকার সাথে, জমি বা টাকা, ওকে। এদিকে তাটা হলো কাগজের সাথে, কাগজ। আর এইটা পাটি, যেটা পাটি বলছি এটা আবার শীতল পাটি না, ঠিক আছে, পাটিটা হচ্ছে জুতা, স্যান্ডেল, ঠিক আছে, এগুলোর সাথে ফিক্সড, অর্থাৎ এর বাইরে সে যাবে না। যেমন বলছি এ 3 কেতা জমির দাম 10,000 টাকা মাত্র, 3 কেতা, অর্থাৎ এইটা একটা, এইটা একটা, এইটা একটা, মনে করো তোমার 3 খন্ড জমি আছে, এটা 1 কেতা, এটা 1 কেতা, এটা 1 কেতা, মোট কয় কেতা? 3 কেতা, ঠিক আছে। আবার বলছে কি 10 টাকার একটা বান্ডিল নিয়ে আসছো, বান্ডিল, আমরা তো বান্ডিল বলি, বান্ডিল নিয়ে আসছো, হ্যাঁ, 10 টাকার একটা বান্ডিল নিয়ে আসছো যেখানে 100টা নোট আছে। এই বান্ডিলকে তুমি বলছো কি, বলছো এক বান্ডিল। এই এক বান্ডিলকে ব্যাকরণ বলছে কি 1 কেতা। এরকম 5 বান্ডিল 5 কেতা, ঠিক আছে, অর্থাৎ টাকার সাথে কেতা যায়। কাগজ, তুমি দেখো, তুমি লিখো 12 তা কাগজ সমান সমান কত? কাগজ সমান, কাগজ সমান হলো 1 দিস্তা, ঠিক আছে, 1 দিস্তা।
এটা হলো সমান, ঠিক আছে, এটাকে সমান চিহ্ন বলে। আমি কিন্তু আসলে এটা মুদ্রা দোষ, আমি সমান সমান বলে ফেলি, এটা আবার অনেকে ভুল ধরতে পারে যে সমানকে আপনি তো চিহ্নই চিনেন না, আপনি আবার শিক্ষার্থীদের কি পড়াবেন? হ্যাঁ, যেটার নাম হলো সমান, আপনি বলেন সমান সমান, ঠিক আছে, আগে শিখেন, আপনিই তো পারেন না, ইত্যাদি ইত্যাদি বলতে পারে। ঠিক আছে, তাদের জ্ঞাতার্থে বলে রাখি, এটা হচ্ছে এক প্রকার মুদ্রা দোষ বলা চলে। চেষ্টা করি তারপরে বলে ফেলি সমান সমান, বাহুল্য দোষ হয়ে যায়। আচ্ছা, তাহলে এই যে কাগজের সাথে তা যুক্ত হয়, একটা কাগজ, দুইটা কাগজ, তিনটা কাগজ। আমার জুতা দেখো, এক পাটি জুতো, দুই পাটি জুতো, তিন পাটি জুতো, ঠিক আছে, পাটি, পাটি বলতে হয়। আচ্ছা, এখন মনে রাখবে, এই যে কেতা তা পাটি এগুলো আছে না, এগুলো যার সাথে যুক্ত হোক না কেন, একের সাথে যুক্ত হোক আর 10-এর সাথে যুক্ত হোক বা 50-এর সাথে যুক্ত হোক, এরা হচ্ছে নির্দিষ্টতা প্রকাশ করে, অর্থাৎ এরা হচ্ছে নির্দিষ্ট, নির্দিষ্ট, ঠিক আছে। এই তথ্যগুলো আমরা মনে রাখবো। তো এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। আশা করছি সবাই বুঝছো, সবার বোধগম্য হয়েছে। শত ব্যস্ততার মাঝেও তোমাদেরকে ভুলিনি, তোমাদের ক্লাসগুলো নিচ্ছি যাতে তোমরা ভালো কিছু করতে পারো, সেই প্রত্যাশায়। তো যাই হোক, আজকের আলোচনাটা এই পর্যন্তই ছিল। কারো কোনো প্রশ্ন আছে, কোনো জিজ্ঞাসা আছে? জিজ্ঞাসা থাকলে দ্রুত জিজ্ঞাসা করতে পারো। বলছি কারো প্রশ্ন নাই? তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, তোমাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভরাত্রি।